দিল্লিতে হাসিনাকে বক্তব্য দিতে দেয়া ও ভারতের বন্ধুত্ব চাওয়া দুটো একসাথে যায় না। 2 দিন আগে বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদের কাছ থেকে এমন বক্তব্য আসার পর যেন অনেকটাই নড়ে চড়ে বসেছে ভারত। ভিসা কার্যক্রমের সীমাবদ্ধতা, কূটনৈতিক পর্যায়ে পাল্টাপাল্টি তলব, সীমান্ত কেন্দ্রিক বিরোধের কারণে তলানির দিকে ধাবিত হওয়া সম্পর্ককে ঊর্ধ্বগতি করতে অনেকটা ব্যতিব্যস্ত হয়ে পড়েছে দিল্লি। জাতীয় স্বার্থ, পারস্পরিক প্রয়োজনে ঢাকাও চায় সম্পর্কের উন্নতি, তবে সেই সম্পর্ক পারস্পরিক শ্রদ্ধা, সমতা এবং ন্যায্যতার ভিত্তিতে চায় বিএনপি সরকার। কোনোভাবেই ভারতের সাথে শেখ হাসিনার আমলের মতো স্বামী স্ত্রীর সম্পর্ক কিংবা বিগ ব্রাদার হিসেবে নয়। এই যখন বাংলাদেশের অবস্থান, তখন কোনো ইস্যুই সমাধানের ঊর্ধ্বে নয় বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। গত জুন মাসে ঢাকায় ভারতের হাইকমিশনার হিসেবে দায়িত্ব নেওয়ার পর আজ সোমবার প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে বলেছেন, দুই দেশের প্রধানমন্ত্রী একসাথে বসলে সব সমাধান করা সম্ভব। দুই দেশের সম্পর্কে যখন নানা ইস্যুতে অস্বস্তি, অনাস্থা, উত্তেজনা বিরাজ করছে, তখন প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে দীনেশ ত্রিবেদী সৌজন্য সাক্ষাৎ রাজনীতি ও কূটনীতিতে কেমন প্রভাব ফেলতে যাচ্ছে? সীমান্ত হত্যা, পুশিন, পানি বন্টন ও বাণিজ্যিক ভারসাম্য রক্ষায় বাংলাদেশ ভারত এবার পারবে কি অতীতের তিক্ততা ভুলে সামনে এগিয়ে যেতে, নাকি শেখ হাসিনাকে ঘিরে ঢাকা দিল্লি সম্পর্ক ঘুরপাক খাবে একই বৃত্তে? এসব নিয়ে আলোচনায় আজ রাজখাউন স্টুডিওতে আছেন পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ব্যারিস্টার জহরত আদিব চৌধুরী এমপি, সাবেক সচিব বদিউর রহমান এবং বাংলাদেশ প্রতিদিনের যুগ্ম সম্পাদক মাসুদ করিম। স্বাগত জানাচ্ছি আজকের রাজকাহনে। মাসুদ করিম, আপনাকে দিয়ে শুরু করি। ঢাকা দিল্লি একটা দূরত্ব আসলে মাঝে মাঝে স্পষ্ট হয়, আবার কিছু কিছু ঘটনা এমন ঘটে যখন আমরা ভাবি এই বুঝি দূরত্বটা আবার ঘুচে গেল। মাননীয় প্রধানমন্ত্রী এবং দীনেশ ত্রিবেদীর এই যে সৌজন্য সাক্ষাৎ, এর পরে এই দূরত্বটা আসলে কতখানি ঘুচলো সেটি যেমন একটা প্রশ্ন, তেমনি আমরা বারবার যেটি বলার চেষ্টা করছি, বিশেষ করে এই সরকারের আমলে আমরা যেটি বলার চেষ্টা করছি, বাংলাদেশ সবসময় নিজের স্বার্থকে সবার আগে রাখবে, অর্থাৎ বাংলাদেশ ফার্স্ট থাকবে। সেই জায়গাটিতে আমরা কতখানি এখন দাঁড়িয়ে আছি? ধন্যবাদ। আজকে যে দীনেশ ত্রিবেদীর সঙ্গে যে সাক্ষাৎটা হলো, এটা তো প্রথম সাক্ষাৎ বোধহয় প্রাইম মিনিস্টারের সঙ্গে। উনি এখানে হাইকমিশন হিসেবে মাস দুয়েক হয়েছে এসেছেন, তার ফলে কিন্তু এটা এমন একটা সময় হয়েছে যে কয়দিন আগে আপনার যে অ্যানিভার্সারি হলো এই যে আপরাইজিংয়ের, আমাদের দেশে যে গণঅভ্যুত্থানের 5 তারিখে আগস্টের, সেই দিনে দিল্লিতে একটা সংবাদ সম্মেলন করেছেন প্রাক্তন প্রাইম মিনিস্টার শেখ হাসিনা। এই সংবাদ সম্মেলনটা করার আগে এই দীনেশ ত্রিবেদীকেই আমাদের পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির সাহেব রিকোয়েস্ট করেছিলেন যে এটা যাতে তাদের দেশে করতে না দেওয়া হয়। সেটার এরকম রিকোয়েস্টটার সত্ত্বেও এই জিনিসটা ওখানে উনি করেছেন, সংবাদ সম্মেলনটা, যে কারণে সেই দিন রাতেই বাংলাদেশের সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয় একটা কড়া প্রতিবাদ বিবৃতি দিয়েছে এবং তার প্রেক্ষিতে সম্পর্কের মধ্যে একটা ডিপ্লোম্যাটিক একটা স্ট্রেইন বা ডিপ্লোম্যাটিক একটা উত্তাপ উত্তেজনা সৃষ্টি হয়ে গেছিলো। তো এর মধ্যে আবার আজকে এই দীনেশ ত্রিবেদী দেখা করলেন এবং উনি নানা রকম এর মধ্যেও কিছু পজিটিভ কথাবার্তা বলেছেন। আর বাংলাদেশের থেকে বলা হয়েছে যে আমরা যে তাকে ফেরত চাচ্ছি প্রাক্তন প্রাইম মিনিস্টারকে, সেটা যেন এক্সপেডিট করা হয়, দ্রুততম সময় করা হয়। এই হলো এখনকার যে পরিস্থিতি সেটা। এখন আমি যেটা বলতে চাচ্ছি যে প্রথম কথা হলো যে এখানে দেখা যাচ্ছে যে প্রফেসর ইউনূসের যখন অন্তর্বর্তী সরকার ছিল তখন সম্পর্কটা খুবই খারাপ হয়ে গেছিলো দুই দেশের মধ্যে। এই সম্পর্কটা আমরা সবাই আশা করেছিল যে নির্বাচিত সরকারের সময় সেটা ক্রমশ ভালো হবে এবং সেটার কিছু ইঙ্গিতও দেখা গেছিলো। যখন বেগম জিয়ার ফিউনারেল হলো সেখানেও ইন্ডিয়া থেকে ডেলিগেশন পাঠানো হলো বড় উচ্চ মানের, এবং যখন শপথ অনুষ্ঠানটা হইলো এই সরকারের তারেক রহমানের, সেখানেও ইন্ডিয়া থেকে ডেলিগেশন এসছে। বাংলাদেশে ফরেন মিনিস্টার এবং ফরেন অ্যাডভাইজার ইন্ডিয়া সফর করেছেন। আপনি যখন বলছিলেন যে সম্পর্কটা নানান সময় আসলে চড়াই উতরাইয়ের মধ্য দিয়ে যাচ্ছে, একটা সময় আমরা এমন স্লোগানও তো দেখেছি বাংলাদেশে, দিল্লি না ঢাকা, আবার সেই দিল্লি এবং ঢাকাকে আসলে নেইবারহুড তো পরিবর্তন করার কোনো সুযোগ নেই, পাশাপাশি থাকতেই হবে। সেই পাশাপাশি থাকার জায়গাটিতে এখন কি আসলে আমরা এই বেছে নেওয়ার সুযোগের জায়গাটিতে আছি? নেইবার তো বাছে নেওয়া যাবে না, নেইবার তো থাকবেই। আমি যেটা বলতে চাচ্ছি যে এরকম পরিস্থিতির মধ্যে হুট করে আমরা সবাই তো আশা করছি সম্পর্কটা আস্তে 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 ভালো হবে, কিন্তু হুট করে একটু গরম হয়ে গেল। তো এখন আজকে আবার যেহেতু আলোচনা টেবিলে গেল, আবার প্রাইম মিনিস্টারের কি ইনভাইটেশন আছে ব্রিক্স সামিটে এবং বাইল্যাটারাল ইনভাইটেশনও আছে। উনি যদি সেপ্টেম্বর মাসে যান তাহলে তো আরও আলোচনা হবে।
আমি ব্যক্তিগতভাবে যেটা মনে করি যে এখানে একটু আস্থার সংকট আছে, মানে ইন্ডিয়ান লিডারশিপও আমাদের লিডারদের আস্থায় নিচ্ছে না, আমরাও ইন্ডিয়ান লিডারদের আস্থায় নিচ্ছি না। কারণটা কি, যে এখন একটা মানে শেখ হাসিনা ইন্ডিয়াতে আছেন সেটা একটা জিনিস, কিন্তু একটা সম্পর্ক জনগণের মধ্যে তো থাকবেই, কিন্তু আলটিমেটলি এটা ফ্রেম করে কিন্তু গভর্নমেন্ট অফ দ্য ডে। কারণ শেখ হাসিনার সঙ্গে ইন্ডিয়ার সম্পর্ক খুব ভালো ছিল, সেটা ওনাদের ফ্রেন্ড, ওনারা আশ্রয় দিয়েছে। সেকেন্ড কথা হলো এখন তো শেখ হাসিনা নাই এবং উনি একটা আপরাইজিংয়ের মাধ্যমে দেশ থেকে বিতাড়িত। এখনকার যে সরকার আছে এই সরকারের সাথে সম্পর্কটা তৈরি করতে হবে এখনকার বাস্তবতা মেনে। সেই জায়গাটায় আমার মনে হয় যে ইন্ডিয়াকে আরেকটু জিনিসটাকে তাদের এই যে এখানকার মানুষের সেন্টিমেন্ট, এখানকার সরকারের ভাবনা, সেটার সাথে অ্যাডজাস্ট করার এই যে আপনি আসলে এখনকার সময়ের কথা বলছেন বদিউর রহমান, এই জায়গাটিতে একটু আপনার কাছে আসি। মানে আজকে আপনি নিশ্চয়ই দেখেছেন দিল্লির উদ্দেশ্যে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন যে হাসিনা কার্ড খেলবেন আর বাংলাদেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চাইবেন। মনে রাখতে হবে দুটো বিপরীত বাংলাদেশের জন্য। এখানে যখন আসলে আমরা দুটো বিপরীত দিকে দাঁড়িয়ে আছি, ভারত কি আসলে তখন দুটোকে বিপরীত ভাবছে? ভারত ভাবছে কিনা সেটা তো ভারতের বিষয়। কূটনীতিতে তো সবাই যার যার সুবিধা চাইবে। যেটা স্বরাষ্ট্রমন্ত্রী বললেন হাসিনা কার্ড, এটা বেশ আগে আমি আর একটা লাইভ টিভি টক শোতে বলেছিলাম যে হাসিনাকে ভারত তার সুবিধার জন্য তুরুপের তাস হিসাবে কিংবা ব্রিজের মধ্যে স্ক্যাফনের টাক্কা হিসাবে ব্যবহার করতে পারে। কার্ডের মধ্যে তাসের তুরুপের মধ্যে স্ক্যাফনের টাক্কাটা তো সবচেয়ে দামি, এটা করতে পারে। বদমতলব থাকলে বড় স্বামী স্ত্রী সম্পর্কটা কূটনীতিতে সুন্দর শোনায় না, বিগ ব্রাদার সুলভটা হইলে হয়তো এটা মানায় বেশি বলে। বিগ ব্রাদার সুলভ আচরণের জন্য চাইলে ভারত তো সবসময় চাইবে তার সুবিধার জন্য এখানে যতটুক প্রভাব খাটাতে পারে। এখন বাংলাদেশ সেটুক কতটুক গ্রহণ করবে। ভূ রাজনীতিতে বাংলাদেশের অবস্থানটা তো একটা চমৎকার অবস্থানে আছে। এই ভূ রাজনীতিতে আমেরিকার ইন্টারেস্ট এখানে যেমন প্রাধান্য পায়, চায়নাও সেটা চাইবে। তো সে আমেরিকা চায়না এইগুলার চাইতে মাঝখানে বৃহৎ প্রতিবেশী হিসাবে ভারত তো ওদের চাইতে আরও একটু বেশি সুবিধা চাইবে। তো সেই সুবিধা চাইতে গেলে যতক্ষণ তারা ভাববে হাসিনাকে রেখে একটা তুরুপে তাস খেলতে পারবে ততক্ষণ তারা চেষ্টা করবে। আর হাসিনা নিজের থেকে যেটা বলছিলেন তার আমলে যে এমনটুকু দিয়েছি যা দিয়েছি ভুলতে পারবে না। তো ভারত যদি এখন হাসিনাকে পোষণ করে ওখানে রাখে তাহলে তো ভারতের একদিকে এটা সুবিধা, ভারত অকৃতজ্ঞ নয়, যা পেয়ে সেটার কৃতজ্ঞতার শুরু তাকে লালন পালন করবে। কিন্তু দেশীয় জনগণ, দুই দেশের জনগণের মধ্যে সুসম্পর্ক রাখতে গেলে আমরা জনগণ বলি সব সময়, এটা জনগণ দিয়ে কোনো কাজ হয় না, সেটা সরকার দিয়ে কাজ হয়, যে সরকার যেভাবে চায়। জনগণ ভোটের সময় একবার ভোট দে, তারপর জনগণ কাকে কী চাইলো। আমি গত 1 সপ্তাহ 9 দিন থেকে গ্রামের বাড়িতে ছিলাম, তো হেঁটে হেঁটে এসব কথাবার্তা বললাম। সেখানে তো কী রাজনীতি কোথায় হচ্ছে এগুলোর খবরই নেই। বিএনপি একচেটিয়াভাবে যেটা করতেছে তাদের লোকজন দিয়ে তারা এখন ইউনিয়ন পরিষদ নির্বাচন আসতেছে, মেম্বার চেয়ারম্যান, সেগুলোর জন্য তাদের পোলারাইজেশন হচ্ছে। একটা অসুবিধা হয়ে গেল, ওই রাজনীতিতে জনগণের চাইতে আওয়ামী লীগের সময় কমান্ড ছিল, আঞ্চলিক রাজনীতিতে কমান্ড ছিল, নেতা ছিল। ওই যে ফান্ডামি, গুন্ডামি, দখল যাই করেছে তাদের কর্তৃত্ব একজনের উপর চেইন অফ কমান্ড ছিল। আমাদের বাজারদের জন্য সে কমান্ডটা নাই, এখন বাজারদের সবাই নেতা হয়ে গেছে। সেগুলো একটা লক্ষণ ভালো না ভোটের জন্য। ইন্ডিয়া যেটা আপনার চাইছে জনগণ, এটা আমরা সবসময় বলি, আমাদের রাজনীতিবিদরাও করে, কথায় কথায় বলে জনগণকে সাথিয়ে নিয়ে এটা করব ওটা করব। হ্যাঁ, এগুলো জনগণ হইলো আজকে তো আবার দীনেশ ত্রিবেদী বলেছেন যে ইস্যু থাকবে, সেটা সমাধানও হবে, তবে দুই দেশের মানুষের ইস্যু একটাই, সেটি হলো ভালো সম্পর্ক। এটা সবসময় সবাই চায়, সবাই বলবে। কূটনীতির খেলাটাই এখানে আপনার প্রফার নাউন থেকে বিশেষণ হয়ে যায় না অনেক সময়। যেমন কিসিঞ্জার কূটনীতিতে পরে কিসিঞ্জারই চাল বলতো, তারপরে মির্জাফরকে বিশ্বাসগত বিশেষণ হয়ে গেছে, এখন ফেসিবাদ বলতে বলতে সেটা একটা ইয়েতে আসছে। কূটনীতিতে খেল চলবে, কিন্তু ভারত আমি যেটুকু বুঝি মোড়লগিরিটা ছাড়বে না। ভারত তখন যাইয়া এটা নমনীয় হবে যখন দেখবে যে টোটালি অন্য বড় শক্তির সাথে বাংলাদেশের ভালো একটা সম্পর্ক হবে। অনেকটা ওই রকম যদি হয়,
ওই কেরোসিন শিখা বলে মাটির প্রদীপে ভাই বলে ডাকু যদি দেব গলা টিপে হেনকালে আকাশেতে উঠিলেন চাঁদা কেরোসিন শিখা বলে এসো মোর দাদা। ওই দাদা বলবে তখন যদি কেরোসিনের উপর আরেকটা চাঁদ উঠে যায়। মানে সেই জায়গাটিতে এখন আমরা দাঁড়িয়ে আছি কিনা। ব্যারিস্টার জহরত আদিব চৌধুরী, আপনার কাছে আসি। আমরা বারবার বলছি যেই সম্পর্কের কথা আমরা বলছি সেই সম্পর্কটা হতে হবে শ্রদ্ধা, সমতা এবং ন্যায্যতার ভিত্তিতে। মানে বিএনপিও ঠিক এভাবেই চায়, কিন্তু যে দাদাগিরির কথা বদিউর রহমান বললেন, মানে সেখান থেকে বেরিয়ে আসা প্রবণতাটা বাংলাদেশে শুরু হয়েছে কিনা। আমরা সবার আগে বাংলাদেশ প্রতিষ্ঠিত করতে চাই, প্রতিষ্ঠার ঠিক কতখানি কাছাকাছি আছি আমরা? জি, ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। সো যে প্রশ্নটা আসলে আসলে আমাদের দেখতে হবে যে আমরা কি চাচ্ছি, আমাদের দেশ কোথায় আছে। যেটা একটু আগে যে আমার সহ আলোচক বলছিলেন যে বাংলাদেশের কিছু জিওপলিটিক্যাল অ্যাডভান্টেজ আছে, রাইট। আমাদের দেশে একটা পার্টিকুলার যে সিগনিফিকেন্স আছে বিকজ অফ ইটস লোকেশন। আমাদের একটা হিউজ ইউথ পপুলেশন আছে আমাদের দেশের। মানে এখনও ওয়ার্ল্ডে খুব অল্প কান্ট্রি আছে যেখানে ইউথরা এখনও মানে যে এই লেভেলে এই অ্যামাউন্টে আছে, এবং ইটস এ গ্রোয়িং ইকোনমি, রাইট। সো কিছুদিন ধরে অবভিয়াসলি ইকোনমি ডাউন টার্নের জন্য ফর ডিফারেন্ট রিজনস আমরা দেখেছি, বাট ইন জেনারেল আমাদের দেশে একটা গ্রোথ ট্রেন্ড আছে, এবং আমরা মনে করি এটা এখন আরও বেশি হবে যে গিভেন দ্য রিসেন্ট আমরা যেসব পলিসি লেভেল চেঞ্জেস দেখছি। সো এই অবস্থাতে বাংলাদেশকে বাংলাদেশের মতো করে আমার প্ল্যান করতে হবে যে আমি কী চাই, কীভাবে চাই, আমার বাংলাদেশের কী কী সমস্যা আছে, রাইট। আমাদের যেরকম করে উই হ্যাভ সাম অ্যাডভান্টেজ, আমাদের কিছু চ্যালেঞ্জেসও আছে বিকজ আমরা ডাউন স্ট্রিমে আছি, আমাদের পানির ন্যায্যতা ইনশিওর করতে হবে, আমাদের রোহিঙ্গা ইস্যুজ আছে। সো আমাদের এই ধরনের বড় ইস্যুতে আবার আমার ইকোনমিকেও আমার যদি যেটা হচ্ছে একটু আগে আরেকজন বলছিলেন যে নেইবার তো আমি চেঞ্জ করতে পারবো না। সো আমার যে নেইবার আছে তার সাথে আমার ইকোনমিক যে রিলেশনশিপ, এটাকে নিয়ে আমরা কীভাবে আরও প্রসপারাস ওয়েতে যেতে পারি সেটা আমার দেখতে হবে। এই চিন্তাটা আসলে এখন বড় হয়ে যাচ্ছে নাকি আসলে শুধু শেখ হাসিনার ইস্যুটাই এখন ভারত এবং বাংলাদেশের সম্পর্কের ক্ষেত্রে একটা বড় বিষয় হয়ে যাচ্ছে? আচ্ছা, মানে যেটা হচ্ছে আপনি যখন আজকে যে কনভারসেশনগুলো হয়েছে, মানে যে বিবৃতিগুলো আমরা দেখছি, সব জায়গাতে ফোকাস করা হচ্ছে যে উই ওয়ান্ট আ পজিটিভ রিলেশনশিপ উইথ ইন এ কনভারসেশনাল, এক সংলাপ হোক, ডিসকাশন হোক। সো এই কনভারসেশন হওয়ার জন্য কিছুটা প্রি কন্ডিশন দরকার আছে, রাইট। আমি আপনার সাথে সারাক্ষণ যদি আমি যে নেগেটিভলি কথা বলি বা নেগেটিভ কোনোটেশন থাকে, তাহলে কিন্তু কেউ এসে বসবে না পাশাপাশি। সো পাশাপাশি বসার জন্য, সংলাপের জন্য যে একটা মানে একটা স্ট্যান্ডার্ড একটা সিচুয়েশনের দরকার, সেটা আমাদের এস্টাবলিশ করতে হবে। বিকজ আদারওয়াইজ আমি এখানে মানে বসে কোনো লাভ হবে না যদি ওই মানে যে একটা আপার হ্যান্ড লোয়ার হ্যান্ডের প্রশ্ন থেকে যায়। সো যেটা বাংলাদেশ করেছে, আমাদের সরকার ক্লিয়ারলি একটা ওনার বেসলাইন ক্রিয়েট করে দিয়েছেন যে একটা বেসলাইন ক্রস করা যাবে না। এই বেসলাইন ক্রস করলে বাংলাদেশের রিয়াকশন উইল বি ভেরি স্ট্রং, এবং এটাই আমরা দেখেছি যে যে আপনার 5ই অগাস্টে যে আমাদের যে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে যে বিবৃতি গিয়েছে, আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী যে ল্যাঙ্গুয়েজে উনি যে কমেন্ট করেছেন, সবগুলো দিয়ে আমরা একটা বেসলাইন ক্রিয়েট করেছি। এখন এই বেসলাইনটাকে রেখে অবভিয়াসলি মানে আমরা কারো শত্রুতার অর্থে করতে চাই না, আমরা বন্ধুত্বর সাথেই থাকতে চাই, আমরা জয়েন্ট প্রসপারাস ফিউচার দেখতে চাই দুই দেশের জন্য। সেটা করার জন্য একটা বেসলাইন ক্রিয়েট হচ্ছে। এখন যদি যেটা আমরা আশা করছি আজকে মাল্টিপল ডিসকাশনের পরে যে কমেন্ট এসেছে যে আমরা আমাদের স্ট্যান্স ক্লিয়ার করে দিয়েছি, অ্যান্ড উই বিলিভ যে আমাদের যে নেইবারহুড দে হ্যাভ অলসো আন্ডারস্টুড ইট। বদিউর রহমান একটি কথা বললেন যে মানে ভারত আসলে তাদের দাদাগিরিটা দেখাতেই থাকবে, মানে তারা যে আসলে এক ধরনের পুরো বিশ্বে এক ধরনের মোড়ল হয়ে ওঠার চেষ্টা করছে, সেটি কি সেই প্রভাবটা কি বাংলাদেশে পড়বে? আবার না, পুরো বিশ্বে আসলে এই ওয়ার্ল্ডে যে জিওপলিটিক্যাল টেনশন হচ্ছে, আসলে এখানে কেউ দাদাগিরি করে আসলে কত দূর যাওয়া যাবে, রাইট। বাংলাদেশে আর সেই বাংলাদেশ নেই। গত 17 বছরে যে বাংলাদেশ ছিল, আসলে সেখানে অনেকগুলো টার্মিনোলজি ইউজ হয়েছে, আমি কোনো টার্মিনোলজি ইউজ আর না করি। বাংলাদেশকে ডিসাইড করতে হবে আমি কিভাবে আমার ডিগনিটি এনশিওর করব, আমি আমার পয়েন্ট অফ প্রফেশনালি আমি আমার যে দাবিগুলো আদায় করব। সো সেখানে আমরা আমাদের স্ট্যান্স ক্লিয়ার করেছি, অ্যান্ড এই স্ট্যান্স ক্লিয়ার করে এখানে আসলে দাদাগিরি করে ইট উইল নট ওয়ার্ক, এটা একটা মেসেজ চলে গিয়েছে। সো আই রিয়েলি বিলিভ যে এখানে যেটা হচ্ছে যে দিন শেষে জনগণ, যে আমার সমালোচক বলছেন জনগণ ম্যাটার করে না, বাট যখন ডেমোক্রেটিক্যালি ইলেক্টেড গভর্নমেন্ট, বিএনপি ইজ ইলেক্টেড বাই দ্য পিপল। সো আমরা যখন একটা কথা বলছি, এটা
শুধু সমস্যার বিএনপি না, সমাধানটা তো আসলে কূটনৈতিকভাবে রাষ্ট্রীয়ভাবেই হতে হবে। অবশ্যই অবশ্যই, সেই কিন্তু জায়গাটিতে আমাদের এই সীমান্তকে কেন্দ্র করে আসলে যে বিরোধের কথা আমরা দেখেছি সেটিও তলানির দিকে ধাবিত হয়, সম্পর্ককে ঊর্ধ্বগতিতে নিতে দিল্লিকেও আমরা অনেকটা ব্যতিব্যস্ত দেখলাম। মানে ঢাকাকে যেমন দিল্লির প্রয়োজন আছে, তার মানে দিল্লিরও ঢাকাকে প্রয়োজন আছে। অবশ্যই। এই জায়গাটিতে আসলে আমরা কতখানি এগিয়ে আছি? বেশ কিছু এর আগে আমরা দেখেছি এমন কিছু চুক্তি ছিল যেগুলো হয়তো বিগত সরকারের আমলে নেওয়া হয়েছিল, সেখান থেকে এখনো হয়তো বাংলাদেশ সুফল পাচ্ছে। এই যে নানান রকমের বিরোধের কারণে যেই সম্পর্কটা তলানির দিকে ধাবিত হচ্ছিল, সেই সম্পর্কটা ঊর্ধ্বগতির দিকে নিয়ে যেতে আমরা দিল্লিকেও অনেকটা ব্যতিব্যস্ত দেখছি। বিভিন্ন সময় আমরা দেখেছি ঢাকা এবং দিল্লির মধ্যে যে এই ধরনের চুক্তিগুলো হয়েছে, অনেক সময় ঢাকাও কিন্তু নানানভাবে আসলে সত্যিকার অর্থে তারা আমরা উপকৃত হয়েছে এবং অনেক কিছুতে হয়তো দিল্লি উপকৃত হয়েছে। কিন্তু মানে এই সম্পর্কতে আমরা দূরত্বের কথা যখন চিন্তা করছি, প্রয়োজনটাও তো ঠিক একই সমান কিনা? দূরত্ব থাকা তো উচিত না, কারণ এত বড় একটা নেইবারের সাথে দূরত্ব করে বেনিফিট তো হবে না। আর বড় হিসাবে ভারত সবসময় চাইবে যেভাবে হোক চলে বলে কলে কৌশলে আমাদেরকে তাদের সাথে টেনে নেয়া, কারণ এটা বড়র একটা ক্রেডিটও থাকে যে ভারত বাইরে শো করবে, সারা বিশ্বে দেখাবে যে আমরা তো সম্পর্ক ভালো রাখতে চাই, আমরা সম্পর্ক ভালো রাখতে চাই। কিন্তু কূটনৈতিক চালের মধ্যে আমাদের তো অনেক সময় গরিবের তেজ বেশি থাকে, গরিবের অহংবোধও বেশি থাকে, বলে যে অন্য কিছু না থাকুক, সম্মানবোধটা থাকুক। কূটনীতিতে এইসব বেশি চিন্তা করে লাভ মানে নেই। ইগোর জায়গাটা আসলে এটা কূটনীতিতে বেশি হয়, কূটনীতিতে এটা থাকতে নেই। কারণ ওই যারা এখানে বঙ্গবন্ধুর বাড়ি ভেঙেছে, এটা তারা খারাপ কাজ করেছে। যে দল ক্ষমতায় এসে আওয়ামী লীগকে পাকাপোক্তভাবে নিষিদ্ধ করেছে বাজার, তারা এটা খারাপ করেছে। আমি বলছি এটার খেসারত দিতে হবে। খেসারত দেওয়া তো শুরু হচ্ছে, কারণ রাজনৈতিক দলকে উইড আউট করতে হবে ভোটের মাধ্যমে। মুসলিম লীগ যেটা কী হয়ে গেল, মূলটা হয়ে গেল, টোটাল উঠে গেল। ওই সময়ে এইবারও যদি 12 ফেব্রুয়ারি ভোটে আওয়ামী লীগকে অ্যালাউ করতো, তাহলে দেখা যেত যে আওয়ামী লীগ আলীগ থেকে মূলিতে চলে যেত, মুসলিম লীগের পর্যায়ে যেতে পারত। তো রাজনৈতিকভাবে উড আউট না করে তাদেরকে আরও বেশি শক্তিশালী করার জন্য সুবিধা দিয়েছে। হ্যাঁ, মানে সেই আপনার শক্তিশালী করার ভারতের সুবিধাটা কি যেটা ভারত চেষ্টা, দিচ্ছে না বলে আপনি মনে করেন না? মানে ভারতও তো দিচ্ছে, ভারতে বসে তো শেখ হাসিনা বক্তব্য রাখছেন। অসুবিধা কি? বক্তব্য তো রাখবে। যদি আমাদের ওই যে ভারতের কোর্ট যদি আমাদের যে তারেক সাহেবের বক্তব্য নিষেধ করেছিল না, আমাদের আদালতের কত কিছু থাকে না যে তার বক্তব্য প্রচার করা যাবে না। তো এখন ভারতের কোনো একটা আদালতে যদি এরকম একটা বিচারক বলে যে তার বক্তব্য প্রচার করা যাবে না, তাহলে একটা সমাধান আসবে। তা না হইলে ভারত কিন্তু ত্রিবেদী সাহেবরা কথা বলবে এইরকম যে দুই নেতা বসলে, মোদি তারেক বসলে সমাধান হয়ে যাবে। এটা কূটনৈতিক কৌশল, বাইরে প্রচারের জন্য, বলার জন্য। আর ভিতরে এখান দিয়ে দরকার হলে ঠিক আছে হাসিনারটা একটু উস্কাই দাও, অসুবিধা কি? মানে সেটিও কি করছে ভারত কোনো না কোনো ভাবে? করবে। এটা যদি আপনি সুযোগ পেতেন আপনিও করতেন। আমরা এক সময় যে বিচ্ছিন্নতাবাদী বলে টোলে সেই যে একজন উস্কানিটা দিলাম, আবার বাংলাদেশে এক ধরনের সহিংসতা বাড়াতে সাহায্য করছে কিনা কে ভারতের এই উস্কানি? কেন করছে না? ভারত তো সেটা করছে। তার বর্ডারের মধ্যে ওই যে ফুস ব্যাক করার যে চেষ্টা করতেছে, কোন আমলের দাদার আমলের লোকজন খুঁজি টুজি আনে চেষ্টা করতেছে। এগুলো হইল কারোর সাথে শত্রুতা করতে গেলে এক ভাগে না এক ভাগে তার পেছনে আঙুল দিতে হবে। ওরা ভারত সেটা চেষ্টা করবে, আর মুখে কূটনৈতিক ভদ্রতা রেখে এরকম কথা বলবে। এর ভিতর দিয়ে আপনাকে দেখতে হবে প্লাস মাইনাস করে ব্যালেন্স অফ ইনকনভিনিয়েন্স অ্যান্ড ব্যালেন্স অফ কনভিনিয়েন্স, এই দুইটার মধ্যে আপনি কতটুকু ব্যালেন্স করবেন। সেই ব্যালেন্সিংটা আসলে আমরা কতখানি পারছি? ব্যারিস্টার জওহর তাদিব চৌধুরী, মানে হাসিনা যখন ভারতে বসে বক্তব্য দিচ্ছেন, একই সময়ে রণধীর জয়সাল বলেছেন হাসিনা বক্তব্য ভারত সমর্থন করে না। সেটি নিয়ে যদিও সুস্পষ্ট বাংলাদেশের বার্তা পৌঁছেছে, কিন্তু সেই বার্তা আসলে ভারত কতখানি আমলে নিয়েছে? আমি তো মনে করি এখন ওনাদের কাছে মেসেজটা একদম ক্লিয়ার। হয়তোবা ওনারা বুঝেননি, যখন আমরা 5ই আগস্টের আগে তো শোনা যাচ্ছিল রাইট যে এরকম ইভেন্ট হবে, ওনারা অ্যানাউন্সমেন্ট করেছিলেন যে এটা, আমরা তো প্রথমে জানতাম যে এটা ফিজিক্যাল ইভেন্ট হবে, তারপর ফিজিক্যাল হয়নি, তারপর তো ইভেন ভিডিও থাকেনি। কিন্তু বাংলাদেশ কিন্তু মানে একটা মোটামুটি একটা মেসেজ ক্লিয়ারলি দিয়ে রেখেছিল যে এই ধরনের প্রোগ্রাম হওয়ার আমরা অ্যাকসেপ্ট করি না। এরকম যেন না হয় যে ভারতের মাটি ইউজ করে কেউ যেন রাজনৈতিক ফায়দা লুটার চেষ্টা না করেন। কারণ একটু আগে
আপনি বলছেন যে বাংলাদেশে সহিংসতা ছড়াচ্ছে না, অবশ্যই ছড়াচ্ছে। একজন ম্যাস মার্ডারার ওখানে বসে বড় গলায় যে মানে বিন্দুমাত্র অনুশোচনা তো হচ্ছে না, বরঞ্চ বড় গলায় আবার মানে সিরিয়াসলি মানে দেশের এগেনস্টে কথা বলা হচ্ছে। এটা তো আমার আসলে মানে রাষ্ট্রদ্রোহিতার শামিল। সো এইরকম একটা ম্যাস মার্ডারার যে কনভিক্টেড আসামি, বাংলাদেশের একটা যে মানে প্রপার কোর্টে প্রসিডিওর অনুযায়ী ওনাকে যে আসামি ওনাকে এই দণ্ড দেওয়া হয়েছে। সো এই মানুষটাকে ভারতের মাটিতে বসে ভারত সরকার অবশ্যই ওনাদের কন্ট্রোলিং পাওয়ার আছে। ওনাদের দেশের মানে সয়েল ইউজ করে কেউ যদি ক্রিমিনাল অ্যাক্টিভিটি করে, ওনার অবশ্যই তাদের একটা রাইট আছে এটাকে কন্ট্রোল করা। সো বাংলাদেশের এক্সপেকটেশনটা ওইখানেই ছিল। যখন বাংলাদেশ দেখেছে যে এক্সপেকটেশন মিট হয়নি, বাংলাদেশ তার রিয়াকশন দিয়েছে, এবং এই রিয়াকশনটা যে অবশ্যই কাজে দিয়েছে। এই যে আমরা দেখছি যে রিসেন্ট যে ইন্টারাকশনগুলো হচ্ছে, যে দ্য মেসেজিং আসছে। আবার অনেক রাজনৈতিক বিশ্লেষক কিংবা কূটনৈতিক বিশ্লেষকরা বলার চেষ্টা করছেন যে ভারতের আসলে বডি ল্যাঙ্গুয়েজটাও বাংলাদেশের জন্য খানিকটা বদলে গেছে আগের তুলনায়। অবশ্যই মানে এটাই তো মানে যেটা হচ্ছে কি, আপনি যখন প্রফেশনালি ডিল করবেন, বাংলাদেশ যখন বাংলাদেশ ফার্স্ট বলতে কিন্তু আমরা এক চিটে শুধু বাংলাদেশের ইন্টারেস্ট দেখতে চাই না, আমরা একটা উইন উইন ইন্টারেস্ট দেখতে চাই। আমরা আপনি বলছিলেন যে এই নেইবারের সাথে তো আসলে ইটস বোথ ওয়ে রিলেশনশিপ, রাইট? আমারও কিছু বেনিফিট আছে, ওনাদেরও বেনিফিট আছে, ওনাদের কোনো ক্ষতি হলে আমাদেরও ক্ষতি হতে পারে, ভাইস ভার্সা। সো এই আন্ডারস্ট্যান্ডিংটা দেওয়াটা প্রফেশনালি আমাদের দরকার ছিল। আমি মনে করি আমরা এটা খুব প্রফেশনালি ব্যর্থভাবে আমরা কমিউনিকেট করতে পেরেছি, যে কারণে এখন বডি ল্যাঙ্গুয়েজ চেঞ্জ হয়েছে, কমিউনিকেশন স্টাইল চেঞ্জ হয়েছে, এবং আমি মনে করি যে এখন আরও অনেকটুকু পজিটিভ ট্রেন্ডে যাওয়া উচিত। মানে সেটি হয়তো যাওয়া উচিত, কিন্তু সেটি যাচ্ছে কিনা আমরা। মাসুদ করিম, ভারতের একটি গণমাধ্যমে তারা বলেছে যে ভারত বাংলাদেশের দ্বিপক্ষীয় সম্পর্ক এতটাই গুরুত্বপূর্ণ যে তা কোনো এক ব্যক্তি বা বিশেষ স্বার্থের কাছে জিম্মি হয়ে থাকবে না। কিন্তু সেখানে তারা এটিও লিখেছেন শেখ হাসিনা ভারতের স্বাগত ও সুরক্ষিত অতিথি হিসেবেই থাকতে পারেন। আমি যেটা বলবো যে দ্বিপক্ষীয় সম্পর্কটা ভারত এবং বাংলাদেশের এটা অনেক বিস্তৃত সম্পর্ক। এটা আমাদের দেশের সাথে 4000 কিলোমিটারের বেশি স্থল সীমান্ত আছে। আমাদের দেশের ইতিহাস, ঐতিহ্য, মুক্তিযুদ্ধ এগুলির সাথে সম্পৃক্ত আছে, ব্যবসা বাণিজ্য আছে, এমনকি বিনিয়োগ, তারপরে সাংস্কৃতিক আদান প্রদান, খেলাধুলা, হেন কিছু নাই যেটার সাথে আমাদের একটা দীর্ঘ সময় বাংলাদেশের নির্বাচনের সাথেও তাদের একটা সম্পৃক্ততা ছিল। রাজনৈতিক সম্পৃক্ততা সেই ছিল। প্রশ্নটা যদি একটু করি, মানে এই নির্বাচনের প্রভাব থেকে কি আমরা বেরিয়ে আসতে পারবো? আমি যেটা বলতে চাচ্ছি যে এগুলি হলো কোর পলিটিক্যাল সেন্সিটিভ ইস্যু। এটাতে একে অন্যের মধ্যে হস্তক্ষেপ করলে সম্পর্কে একটা ইরিটেশন সৃষ্টি হয়। সেটা আমার মনে হয় ইন্ডিয়ারও করা উচিত না। অর্থাৎ মানে ইন্ডিয়া হলো সাউথ এশিয়ার সবচেয়ে লার্জেস্ট কান্ট্রি, সুতরাং তাদের যত বড়ই হোক তারা, কিন্তু আমরাও একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র, অন্যরাও স্বাধীন। সুতরাং রেসপেক্ট কিন্তু সবার সমান, সেটা বড় রাষ্ট্র হোক আর ছোট রাষ্ট্র হোক। সুতরাং বড় ভাইসুলভ আচরণ গ্রহণযোগ্য না। আর দ্বিতীয় যে কথাটা বললেন, যে আমি যেটা বলবো যে অনেক দেশের সাথে অনেক দেশে ইস্যু থাকে, নেইবারের সঙ্গেও থাকে। আমাদের দেশের সাথে বহুবার উত্থান পতন এরকম হয়েছে ইন্ডিয়ার সাথে সম্পর্কে। অনেক সময় যেগুলি ইজি সহযোগিতার জায়গা, সেগুলিতে সহযোগিতাটা যদি বহাল থাকে, তাহলে কঠিন সহজ যে জায়গাগুলি, সেই জায়গাগুলিতে অনেকটা পরবর্তী সময় সেরকম একটা পরিবেশ, এনেবল পরিবেশ সৃষ্টি হয়। আমি মনে করি যে এনগেজমেন্টটা কিন্তু অবশ্যই বহাল রাখা দরকার। এটা যে পর্যায়ে হোক, হ্যাঁ, সেই সকল পর্যায়ে যতটা সম্ভব, যদি কারণ এটাকে আমরা একটা সুযোগ হিসেবে নিতে পারি যে আমরা যদি একটা প্রটেস্টও করতে চাই, সেটাও যদি আমরা মিটিংয়ের মধ্যে বসে করি, বা ওনারাও যদি কিছু বলার থাকে এবং ওনাদের একটা কোর কনসার্ন। আরেকটা জিনিস হলো যে বোথ কান্ট্রির কনসার্নগুলি সমাধান করতে হবে। আমরা যেটা বলে থাকি যে নর্থ ইস্ট, ওদের তো মেইন ইস্যু হলো নর্থ ইস্টের সিকিউরিটি, যাতে আমাদের দেশের সয়েলে বসে কেউ ইন্ডিয়ার বিরুদ্ধে কিছু না করতে পারে। তো সেটা আমরা ক্লিয়ারলি বলে দিচ্ছি, এবং এটা তারা দেখছে, শুধু বলা শুধু না, দেখছেও যে এখানে কোনো তৎপরতা চলছে না ইন্ডিয়ার বিরুদ্ধে। সুতরাং এটা একটা বিরাট রিলিফ ইন্ডিয়ার জন্য। ইন্ডিয়াতে অনেক মুসলমানদের নিপীড়ন নির্যাতন হয়, এইসব বিষয়েও আমরা ইন্টারনাল মনে করি তেমন কিছু কই না, বলি না। তারপরে দেন কাশ্মীর টাশ্মীর এইসব বিষয়েও আমরা খুব বেশি কিছু কথাবার্তা বলি না। তার মানে বোঝাই যাচ্ছে যে আমরা ওনাদের দেশে ইন্টারনাল কোর সেন্সিটিভ ইস্যুগুলো নিয়ে আমরা অত বেশি মাথা ঘামাই না। ওনাদেরও উচিত হবে আমাদের দেশের যে সমস্ত কোর রাজনৈতিক ইস্যু, যেসব ইস্যুগুলির সম্বন্ধে সরকার কনসার্ন,
সেই সব ইস্যুগুলিকে একটু ডাউন প্লে করে যেসব ইস্যুগুলিতে সহযোগিতার জায়গা আছে সেগুলি করা মানে এবং সেই উচিত কাজটা কি এই মুহূর্তে ভারত করছে? ওনাদের সেই উদ্বেগের জায়গাগুলি যখন নিরসন হয়েছে, আমাদের দেশের বাঁচা মরার প্রশ্ন হলো ওয়াটার রিসোর্সের শেয়ারিং। এখন আমাদের এই যে গ্যাঞ্জেস এগ্রিমেন্টের টাইম শেষ হয়ে গেছে, এটা রিনিউয়াল করা দরকার। কারণ তারেক রহমান সাহেব যাবেন আর রিনিউয়াল হইল না, তাহলে দেশের মানুষ কি বলবে ওনাকে? এখন আমরা তিস্তার যে ইস্যুটা, সেটা হলো আমাদের বাঁচা মরার ইস্যু। এটা যদি সমাধান করার একটু ইন্ডিয়ার সদিচ্ছা হইলেই যথেষ্ট। সেটা যদি করে তাহলে দুই দেশের যে সম্পর্কের ফাউন্ডেশনটা কতটা স্ট্রং হবে। আমি বলছি না যে এগুলি না হইলে যে সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যায়, তা না। আমি বলছি যদি সদিচ্ছা থাকে নানাভাবে সহযোগিতা করা যায়। এখন আমি বলতেছি কিছু কিছু ইস্যুতে আমাদের কোনো বিরোধ নাই, যেমন একটা কালচারাল এক্সচেঞ্জ, কিংবা ধরেন একটা স্পোর্টসের ক্ষেত্রে যোগাযোগ, কিংবা ধরুন আমাদের সিভিল সোসাইটি, যদি ওনাদের সিভিল সোসাইটি পেশাজীবী লোকজন যায়, আমাদের লোকজন চিকিৎসা করতে ওখানে যায়, ব্যবসা বাণিজ্য, এগুলিতে কোনো বিরোধ নেই। এইগুলি চলতে থাকুক এবং আদার এনগেজমেন্টও চলতে থাকুক। আমি বলছি যে আলোচনা বসা, এই সুযোগগুলি আমরা যেখানে সুযোগ পাই আমরাও করা উচিত, সুযোগটা নেওয়া উচিত, ইন্ডিয়ারও নেওয়া উচিত। কারণ এটা কিন্তু মিউচুয়াল বেনিফিট। আমরা ওনাদের সাথে সহযোগিতা করলে আমরা বেনিফিট হবে, আর ওনারা সহযোগিতা করলে ওনারাও বেনিফিট হবে। জি, মানে কিন্তু যে কথাটি বলছিলেন বদিউর রহমান, যে পররাষ্ট্রের জায়গাটিতে আসলে ইগো দেখানোর কোনো একটা সুযোগ নাই। ব্রিক্স সম্মেলনে প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানিয়ে গেছে ভারত। প্রধানমন্ত্রী ব্রিক্সে যাবেন কিনা সেটি নিয়ে নানান আলোচনা চলছে। অনেকেই প্রায় নিশ্চিত হয়েই বলার চেষ্টা করছেন হয়তো এবার প্রধানমন্ত্রী যাচ্ছেন না। মানে সেটি আসলে কতখানি সত্যি, এই প্রশ্নের উত্তর নিব জিপিএইচ ইস্পাত নিবেদিত রাজকাহন থেকে। আরও একটি বিরতি নিয়ে ফিরছি, সাথেই থাকুন। জিপিএইচ ইস্পাত নিবেদিত রাজকাহন দেখছেন। মাসুদ করিম, পররাষ্ট্রমন্ত্রী যদিও বলেছেন যে প্রধানমন্ত্রী ভারত সফরের বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয় নাই, কিন্তু ব্রিক্স সম্মেলনে অংশগ্রহণ করতে প্রধানমন্ত্রী ভারত যাবেন কিনা এমন প্রশ্নে দীনেশ ত্রিবেদী বলেছেন হবে হবে, সবই ভালো, ইতিবাচক সবকিছুই হবে। এদিকে গণমাধ্যমের নানান সময় আমরা দেখেছি যে ব্রিক্স সম্মেলনে প্রধানমন্ত্রী যাচ্ছেন না এমন খবরে অনেকে নিশ্চিত করে বলার এক ধরনের প্রচেষ্টা চলছে বা এক ধরনের আলোচনা সমালোচনা আছে। আপনি কি মনে করছেন? আমি মনে করি যে ব্রিক্স সম্মেলনে যে যাবেন না এরকম কথা সরকারের পক্ষ থেকে কেউ বলা হয়নি। আনুষ্ঠানিকভাবে বলা হয়, আনুষ্ঠানিকভাবে বলা হয় নাই, অনানুষ্ঠানিকভাবে বলা হয় নাই। সরকার যে ইনভাইটেশনটা আসছে ইন্ডিয়া থেকে, ইনভাইটেশন প্রধানমন্ত্রীর বিবেচনাধীন আছে। এখন উনি এটা যাবেন না এরকম কিছু বলেন নাই। যদি পরিবেশটা যা মনে হচ্ছে আলাপ আলোচনা করে, আলোচনা যেভাবে চলছে, আমার তো মনে হয় যে এই এনগেজমেন্টের এই সুযোগটা আমার মনে হয় নেওয়া প্রয়োজন আছে। কারণ এখানে আমাদের, আপনি লক্ষ্য করবেন যে বাংলাদেশের প্রথম সফর কোন দেশ হবে, ইন্ডিয়া না চায়না, এই নিয়ে বেশ একটা ছিল, তো কৌতূহল ছিল। তো শেষমেশ উনি কোনোটাতেই যান নাই, উনি গিয়েছেন মালয়েশিয়া। তারপরে উনি চায়না গিয়েছেন, কিন্তু সেটাও কিন্তু বাইলেটারাল সফর সেই অর্থে বলা যায় না, কারণ উনি দালিয়ানে গেছেন ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সম্মেলনে। এই সুযোগে উনি পরবর্তীতে ওখানকার যে প্রেসিডেন্ট শি জিনপিং, ওনার সঙ্গেও সাইডলাইন বা পরবর্তীতে বৈঠক করেছেন, দ্বিপক্ষীয় একটা হয়েছে। তো এখন তো এটা একই রকম ধরনের, যে ব্রিক্সে যেহেতু আমরা মেম্বার হতে চাচ্ছি এবং ব্রিক্সে চায়না এবং রাশিয়া আমাদেরকে সমর্থন দিয়েছে, উনি যদি এই সম্মেলনে যান সেটা আমাদের এই দাবিটাকে আরও স্ট্রঙ্গার করবে, কারণ আমাদের এনগেজমেন্টটা বাড়াবে। আর সেই সুযোগে হয়তো প্রাইম মিনিস্টার মোদির সঙ্গে ওনার একটা বাইলেটারাল মিটিংও হতে পারে। সেই জায়গার থেকে যে দূরত্বগুলি আছে, আস্থাহীনতার জায়গাগুলি আছে, সেটা দূর হইতে পারে যদি ইন্ডিয়া উদারভাবে জিনিসটা গ্রহণ করে। তো ইন্ডিয়া কতটা সিনসিয়ার সেটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। তবে এখন পর্যন্ত তো তারা যে দেখা সাক্ষাৎ কথাবার্তায় সেটা যেটা হচ্ছে সেটা প্রশমনের হচ্ছে, কিন্তু আমার মনে হয় যে এই যে কোর পলিটিক্যাল ইস্যুগুলিতে ওনারা যেভাবে নাড়াচাড়া করছে, হোম মিনিস্টার যেভাবে বলল যে এটা ইন্ডিয়ার একটা কি জানি কার্ড, ও হাসিনা কার্ড, এই সমস্ত বিষয়গুলি একটু স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন। তো এটা একটা সাবধান থাকা দরকার। আর দ্বিতীয় কথা হলো যে কথা ইন্ডিয়া যা বলতেছে এবং বাংলাদেশ যা বলতেছে এগুলো হলো মুখে বলতেছে। এইখানে কূটনীতিতে কাজটার 80% হয় ব্যাকগ্রাউন্ডে। ব্যাকগ্রাউন্ডে তারা কিভাবে জিনিসটাকে হ্যান্ডেল করতেছে সেটাও একটা গুরুত্বপূর্ণ বিষয়। কারণ স্ট্র্যাটেজিক বিষয়গুলি অলওয়েজ যে একেবারে ফরেন পলিসির দ্বারা বা এইরকম হয় তাও নয়। এখন আমরা আজকে মিডিয়ায় খবর এসছে যে ইন্ডিয়ার গোয়েন্দা প্রধান ঢাকায় আসেন, তো ওনারা এই জিনিসটা কীভাবে হ্যান্ডেল করতেছেন যদি আইসে থাকেন, আই ডোন্ট নো, কারণ কোনো দেশেই তো এটা অফিসিয়ালি কোনো অ্যানাউন্সমেন্ট দেন নাই। তা আমার মনে হয় যে
এই বিষয়গুলি অনেক কিছুই স্ট্র্যাটেজিক বিষয়গুলি এবং দ্বিপক্ষীয় সহযোগিতার অনেক বিষয় পর্দার আড়ালেও কাজ তার মানে চলে এই থাকে। সম্পর্কের এই সমীকরণটা কি খানিকটা জটিল হচ্ছে কিনা? বদিউর রহমান, সম্পর্কের সমীকরণটা যদি জটিল হয় সেক্ষেত্রে শেখ হাসিনার প্রত্যর্পণ করার নিয়ে আসলে তাগিদ দিচ্ছে বারবার ঢাকা, এবং শেখ হাসিনাকে ভারতে আশ্রয় দেওয়ার মধ্য দিয়ে ভারত আসলে কি বোঝাতে চাচ্ছে, কেন এই প্রত্যর্পণ চুক্তিতে দেরি হচ্ছে, এই বিষয়গুলোকে এই সমীকরণটাকে আরো জটিল করবে কিনা? না, শেখ হাসিনাকে বড় ইস্যু করে যে কার্ড, হাসিনা কার্ড, এগুলো কূটনীতিতে এই জাতীয় শব্দ যায় না। আপনি বৈরী সম্পর্ক রাখতে চাইলে, উস্কিয়ে দিতে চাইলে এরকম বাজে কথা বলতে পারেন। কূটনীতিতে শেখ হাসিনা যেভাবে থাকুক, আপনি দেশের জন্য কূটনীতি করবেন সেটা আলাদা। শেখ হাসিনা, এটা তো আমাদের এখানে ঘটেছে না, আমরা পরের বড়ুয়াকে পরে ফেরত দেওয়া হয়েছে না। ভারত কি শেখ হাসিনাকে ফেরত দিতে মানে কতদিনে দিতে পারে সেটা কিন্তু একটা বিষয় আলোচনা আছে। ভারত ফেরত দিতে চাইবে কিনা বা কতটুক দিবে এটা নিয়ে আপনি এখন কমেন্ট করতে পারবেন না। ভারত, তারা শেখ হাসিনা যখন গেল তখনও তারা সর্বদলীয় আলোচনা করেছে। ভারত আমাদের মতো হুট করে, ওই যে বাংলাদেশে কি এখন বিরোধী দল আছে? নাই। কিন্তু যেটা বিরোধী দল, এটা তো বাজাদের একটা অংশ আগের থেকে, একসাথে সংসার করার লোক, শো করার জন্য বিরোধী দল হচ্ছে তারা। অতএব কিন্তু বুথ আছে, জুজুর ভয় আছে। জুজুর ভয় হলো বিএনপিও কি এটা মানে যে তারা আসলে বাজাদের বেশি ভয় হচ্ছে যে জামাতকে অ্যান্টাগোনাইজ করে ফেলে কিনা। কারণ আওয়ামী লীগকে নিষিদ্ধ করে দিয়েছে, আলী নাই, কার্যক্রম নিষিদ্ধ। এখন বাজার যদি এই জামাত বা এই জঙ্গি শক্তি যেগুলো আছে এগুলাকে অ্যান্টাগোনাইজ করে, তাহলে বাজারদের জন্য আবার আরেকটু অসুবিধা হবে, একদিকে সামাল দিতে পারবে না। সেই জন্য সব দিককে অ্যাফিস করার জন্য একটা টেকনিক হয়। আমি তো মনে করি ব্রিক্সে যেটা দাওয়াত হয়েছে সেখানে যাওয়া দরকার। ভিতরের উদ্দেশ্য কী থাকে অবস্থা তো বুঝবে, এবং তারা, আমার একটা ধারণা, ভারত আমাদের প্রধানমন্ত্রী গেলে তাকে সসম্মানে রিসিভ করবে। একটু আমি এই জায়গাটিতে ব্যাসে জওয়াদ আদিব চৌধুরী আপনার কাছে আসি, মানে একটা শো করা বিরোধী দল সাজিয়ে রেখেছে কি বিএনপি? না, অবশ্যই না। আমরা দেখেছিলাম যে ইলেকশনের আগে যে তো ওনারা মানে লেভেল অফ কনফিডেন্স ছিল, তো মনে তো হচ্ছিল যে আমাদের বিরোধী দলই সরকার গঠন করতে যাচ্ছে। যে কিন্তু ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হয়েছে, ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশনে জনগণ আমাদের পক্ষে ভোট দিয়েছে, 2/3 ভোট আমরা পেয়েছি। কিন্তু আমি কোনোভাবেই আমাদের বিরোধী দলকে ছোট করব না। একটা যে ইলেকশনের থ্রুতে আমরা সরকার গঠন করেছি, ওনারা বিরোধী দল হয়েছেন, এর মানে না এটাই সারা জীবন থাকবে, নেক্সট টার্মে বদলাতেও পারে। সো আমি বিরোধী দলকে কটাক্ষ করব না, ছোটও করব না। আমি মনে করি ওনারা অবশ্যই যে ওনারা চেষ্টা করছেন ওনাদের মতো করে যে দেশকে কন্ট্রিবিউট করার, মাঝে মধ্যে অবশ্যই ওনারাও যে আউট অফ লাইন হয়ে যাচ্ছেন, অনেক কড়া ভাষায় ল্যাঙ্গুয়েজ ইউজ করে ফেলছেন। এটা আই হোপ যে এটা ওনাদের মানে ওনার দেশের জন্য কাজ করার যদি ইচ্ছা থাকে ওনারা ওই জায়গাটা ওনারা ব্যালেন্স ইনশিওর করবেন। সো অবশ্যই আমি বিরোধী দলকে ছোট করব না। দে আর ট্রাইং দেয়ার লেভেল। এই যে পররাষ্ট্র জায়গাগুলোতে কিংবা রাষ্ট্রের স্বার্থের জায়গাটিতে বাংলাদেশের অভ্যন্তরীণ যে রাজনীতি সেটিও একটা বিশাল বড় প্রভাব ফেলছে। মানে ভারতের সাথে এই সম্পর্কটাতে আসলে জামায়াতের সাথে ভারতের যে সম্পর্ক সেটাও একটা বড় প্রভাব ফেলছে বলে কি বিএনপি এই মুহূর্তে মনে করে? না, যেটা হচ্ছে আসলে যে আমাদের কিন্তু পলিসি প্রিন্সিপাল ইজ সেট, রাইট, বাংলাদেশ ফার্স্ট। এবং এটা তো আসলে জামাত কি ভাবলো সেটা দিয়ে না, আমি জনগণকে বলেছি এই আমার নীতিটা কি হতে যাচ্ছে, জনগণ ওটার উপর বেস করে আমাকে একটা ম্যান্ডেট দিয়েছে। এখন আমার জব হচ্ছে এটাকে এক্সিকিউট করা। যখন আমি এক্সিকিউশনে যাব অবশ্যই আমি বিরোধী দলকে চাইবো তারা কোঅপারেশন করবেন, কারণ বাংলাদেশের জন্য যেটা ভালো সেটাই তো আমি বলেছি। এবং সো আমরা আশা করি ওনারা বুঝতে পারবেন, ওনারা আমাদের সাথে কোঅপারেট করবেন। বদিউর রহমান, আপনি বলছিলেন যে অন্তর্বর্তীকালীন সরকারের সময় থেকে ভারত বাংলাদেশের সম্পর্কটা একটু মানে বেশি খারাপের দিকে যাওয়া শুরু হয়েছে বা নেতিবাচক দিকে যাওয়া শুরু হয়েছে। মানে অন্তর্বর্তীকালীন সরকার, কিছুদিন আগেই আমরা দেখলাম যে 5 অগস্ট আমরা পার করেছি, মানে এখন আসলে আমরা কোথায় আছি? বিএনপি সরকার আমাদেরকে সেই সময় থেকে এখন কোথায় নিয়ে যেতে পারলো? আমরা অপেক্ষা করব। বিএনপি তো আসলে মাত্র 6 মাস হলো। এখন আরও সময় যাক। এই যে এটাও তো একটা টেস্ট কেস, ব্রিক্সে দাওয়াত দিল যাবেন কি না, কূটনীতির একটা সুযোগ আসছে না এখন। তো সুযোগটাকে কতটুকু আপনি আপনার পক্ষে সুযোগে কাজে লাগাবেন সেটাও ভাবনার বিষয় আছে। কারণ সবসময় তো রাগ করে, জেদ করে রাষ্ট্র পরিচালনা করা যায় না। বিএনপি কি তাই করছে? এখানে করা যাবে না, করছে বলছি না, যে না গেলে যদি ব্রিক্সে না যায় এই সুযোগটা হাতছাড়া করে, এটা নিয়ে পরে হয়তো তখন ভাববে যে যাওয়াটা কি উচিত ছিল। কারণ ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না, সুযোগ হাতছাড়া হলে অনেক সময় পরে পস্তাতে হয়।
কূটনীতিতে রাগ করা যায় না। এটা অনেকটা ওই যে কি মেথড আছে কাদের, রেগে গেলেন তো হেরে গেলেন। ভিতরে কি সিদ্ধান্ত আপনার এটা থাকবে। আপনি যত চালাক চতুর হবেন তত আপনি রাগ করবেন না, আপনি অমায়িক থাকবেন। ভিতরে উদ্দেশ্য খারাপ থাকলে সেটা কূটনীতিটাই হলো এই খেল। এটার নামই তো কূটনীতি, কূটচাল, ওই কূটবুড়ি, কূটবুদ্ধি। হ্যাঁ, ওই যে কিসিঞ্জার বিশেষণ যেন হয়ে গেল। কূট সবসময় কূট চালটাতে সতর্ক থাকতে হয়, স্মাইলিং ফেস থাকতে হয়, অ্যাপ্রোচটা সবসময় ভালো থাকতে হয়। হ্যাঁ, যারা ফরেন সার্ভিসের হুমায়ুন আসলে হয়তো এটা আরও এক্সপ্লেন করতে পারতো। এখানে আপনার রাজনীতিতে অভিমান বলে কিছু নেই, বিশেষ করে কূটনীতির বেলা এখানে রাগ করা যায় না। যে জায়গাটিতে আগে আপনি কি ছিলেন, মানে ঘটেছে বিরোধী সেটা যে বললাম। রাজনৈতিক দলটি এখন বাংলাদেশে আছে অর্থাৎ জামায়াত ইসলামী, যদিও আপনি বলেছেন যে বিএনপি আসলে জামায়াত ইসলামের বিরোধী রাজনৈতিক দল নয়, তারা একসাথে সংসারও করেছে, মানে জি, কিন্তু জি। মানে জামায়াতের সাথে তো ভারতের সম্পর্কটা খানিক বেশ আলোচনা বহুল, মানে সমালোচনা আছে যে এই দুটো রাজনৈতিক দলের সাথে ভারতের যে সম্পর্ক সেটিও একটা প্রভাব ফেলবে কিনা। না, সেটি প্রভাব ফেলার কোনো কিছু নেই, কারণ আমি যেটা বলছি যে বিরোধী দল নেই সেটা আমি সবসময় বলে আসতেছি। কারণ আপনি বড় রাজনৈতিক দল যেটা ছিল প্রতিদ্বন্দ্বী হইতে পারত, এই দেশের দুইটা দলটি বড় দল ছিল, একটা আলী আর একটা বাজাত। আপনি আলীকে নিষ্ক্রিয় করে কার্যক্রম বন্ধ করে ঠেকায় রাখছেন, খালি ফিল্ডে উইন ওভার করবেন। তাহলে ঠিক হাসিনা যেরকম কায়দা করে বিএনপিকে ঠেকায় রেখে জিএম কাদেরকে আনছে, এরশাদকে আনছে, এবং হাসিনা বড় ডাক্তার হয়ে গেছিল, এরশাদ সুস্থ বলে যে না অসুস্থ পাঠাই দাও সিএমসি, ঠিক বিএনপি তো সেই অবস্থায় এখন এদেরকে আনছে। মাঝখান দিয়ে জানাফা যেটা সে জাতীয় নাগরিক পার্টি, ওরা দেখলো যে যেহেতু মৌসুম আসছে, মৌসুমের মধ্যে নদী ভাঙানোর সময় হাত দিয়েও অনেকে মাছ ধরতে পারে, কয়েক গ্রামের লোক না, যে তাড়াতাড়ি ক্ষমতায় যায়, এই জন্য এসে তারা জামাতের পকেটে ঢুকে গেল। তো বিএনপি যেটা চাচ্ছে যেটা হলো, বিরোধী দল তো একটা রাখতে হয়, আলীকে সাইজ করার জন্য তো সবাই এক। এর আগেও একবার কথা উঠছিল যে পাখি সব করে রক রাত্রি ফয়েলের মতো, তারা সব করে রক হাসিনা বনাম বাকি সব। কোনো রকম যখন পাচ্ছে না, এখন সুযোগ আসলো, এখন তাদেরকে বিরোধী হিসেবে পড়বে। জামাত তো ভারতের সাথে সম্পর্ক কোনো সময় ভালো চায় না, এবং নতুন যারা আসছে তারাও সেটা চাইবে না। এতে ক্ষতিগ্রস্ত হবে শাসক দল যারা থাকে, তারা কিন্তু ওই ফাঁদে যেন না পড়ে, তাদেরকে সব দিক ম্যানেজ করে চলতে হবে। নিশ্চয়ই, মানে পররাষ্ট্র জায়গাটিতে রাষ্ট্রের স্বার্থ সবার উপরে থাকবে, আমরা সেই Exactly, প্রত্যাশা exactly. রাখতে চাই। ব্যারিস্টার জহরত আদিব চৌধুরী, বদিউর রহমান, মাসুদ করিম, অসংখ্য ধন্যবাদ আজকে রাজকাহনে আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক, আজকের মতো বিদায় নিচ্ছি জি25 নিবেদিত রাজকাহন থেকে। ফিরবো আগামীকাল রাত 10টায় নতুন রাজকাহন নিয়ে। ডিবিসির সঙ্গেই থাকুন।